আসসালামু আলাইকুম। পুরনো কিছু যন্ত্রপাতি নিয়ে আজ আবার নতুন করে ঘেটাঘেটি করব। কারণ এবং কেননা এখন সাদিক কায়েমরা সিনিয়র। অনেকে বলেছিল 24-এর যে নির্বাচন, এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। মূলত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়নি, নির্বাচনে হয়নি, ইঞ্জিনিয়ারিং হয়েছে রাজনীতিতে। এবং এই রাজনীতিতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপকতা এতটা ভয়াবহ ছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো সবাই এর ভিতরে ছিল, জানত। বিশেষ করে যারা একেবারে নাক গলায় লাফে ধাপে যে এসে নিজেদের থেকে ভলেন্টিয়ার হয়ে যে আমরা এবার নির্বাচনে পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণে আসছি। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলা, তাদের ভিতরে এক ধরনের অজ্ঞাত আগ্রহ পরিলক্ষিত হয়েছিল। কিন্তু তারা জানতো এবার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে না, ইঞ্জিনিয়ারিং তার আগেই রাজনীতিতে হয়ে গেছে। এই রাজনীতির ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে মাস্টার মাইন্ড ছিলেন আমেরিকা। অর্থাৎ নির্বাচনের আগে যদি আপনি লক্ষ্য করেন, আমেরিকার থেকে যে হারে ভারতে আসছিল এবং শেখ হাসিনার সাথে তাদের আন্ডারগ্রাউন্ডে কিছু কথাবার্তা হচ্ছিল এইভাবেই যে তাকে বা তার দলকে পুনঃস্থাপিত করা হবে বাংলাদেশে, কিন্তু তার আগে বিএনপিকে একবার ক্ষমতায় আনতে হবে। এবং সেই আমেরিকার ইঙ্গিতে ভারত, ভারতের ইঙ্গিতে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ইঙ্গিতে পুরা বাংলাদেশে থাকা আওয়ামী লীগরা একচেটিয়াভাবে কিন্তু বিএনপিকে ভোট দিয়ে গেছে। এর পূর্বে একটি পূর্বাভাস ছিল। পূর্বাভাসটা এখন আমার কাছে স্পষ্ট। লন্ডনে জামাত ইসলাম, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আমেরিকার ক্যামেরার পিছনে আরও প্রতিনিধি ছিল, তাদেরকে ক্যামেরায় আনা হয়নি। এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে মিটিংটা হয়েছিল, মূলত ওই মিটিংয়েই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশের ভবিষ্যৎ। সেই সিরাজদৌল্লার সাথে যুদ্ধের, মীর জাফরের যে যুদ্ধের রেজাল্ট আগেই তৈরি ছিল লর্ড ক্লাইভের হাতে, কিন্তু যুদ্ধটা ছিল জাস্ট আই ওয়াশ মতো। এটা নির্বাচনও তাই, সিদ্ধান্ত আগেই হয়েছিল লন্ডনে বসে যে কে ক্ষমতায় আসবে, কিন্তু নির্বাচনটা জাস্ট আই ওয়াশ, জনগণকে বোঝানো এবং তাদের যে ভোট নিয়ে সরকার গঠিত হচ্ছে এতে যেন কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ না থাকে, সেটাই ঘটানো। মিটিং থেকে বের হওয়ার সময় বা পরে ডাক্তার শফিকুর রহমানের যে চেহারার ভিতরে যে তার যে মৃত্যু হয়েছে তার উল্লাসের, তার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়া বা জামাত সরকারে যাওয়ার, তার ভিতর অভ্যন্তরীণভাবে যে একেবারে মর্দা ফরাসে শুয়ে পড়েছে তার পরিকল্পনা, সেটা তার চেহারার ভিতর দিয়ে, চেহারার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছিল। তারপরে তিনি অনেক কষ্টের সৃষ্টে হেসে হুসে কথা বলেছেন, কিন্তু সেই প্রাণ উচ্ছ্বাস, প্রাণোজ্জ্বল, প্রাণবন্ত উচ্ছ্বল হাসি তার ভিতরে এখনও ফিরে আসেনি। এখনও তার ভিতরের মানব সত্তা অবচেতন নেই, রয়ে গেছে। অর্থাৎ মর্দা ফরাজেই রয়ে গেছে তার ভবিষ্যৎ যে সুকুল্লাসের কল্পনাটি ছিল সেটি। তো তার ভিতরের এই নিজেকে অনুপস্থিতিতে রেখেও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এটাতেই তার সান্ত্বনা থাকতে হয়েছে। তাহলে ফলাফল কি দাঁড়ায়? ফলাফল হলো জামাতের সাথে আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে, চতুরতার সাথে, কৌশলে নাকি চাপ দিয়ে। এখন জামাতকে একেবারে ফেলেও দেওয়ার মতো অবস্থায় রাখছে না, কৌশলটা বুঝতে হবে। আমেরিকা অত্যন্ত নির্ভরযোগ্য একটি ল্যান্ড দক্ষিণ এশিয়ায় অলরেডি আবির্ভূত তৈরি করে নিয়েছেন, একেবারে তার পা ফেলার মতো একটি জায়গা। তাদের কাছে এমনভাবে ঘুরে ফিরে বিশ্বাসের জায়গা
বা অবস্থান তৈরি করেছে যে তাদের কাঁধে ভর করে দক্ষিণ এশিয়ায় তারা দাঁড়াতে চায়, সেটা হলো পাকিস্তান। পাকিস্তানকে নিয়ে আবার কি রাজনীতি? পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবে তাদের অত্যন্ত শক্তিশালী সমরাস্ত্র দিয়েছেন, সৈনিক দিয়েছেন। এর আগে কিন্তু আমেরিকাতে সৈনিক এবং যুদ্ধ জাহাজ, সমরাস্ত্র, গোলা বারুদ সব কিছুই ছিল, সৈন্য সব। ইরানের সাথে যুদ্ধের পর অনেকটা তারা কমিয়ে ফেলেছে ওই এলাকার সৈন্য, জাহাজ বা সমরাস্ত্রের যে সরঞ্জামাদি, এগুলো কমিয়ে ফেলেছে। কিন্তু সেই জায়গাগুলো আবার পাকিস্তান গিয়ে সৌদি আরব ভরাট করেছে। সেই পাকিস্তান কিন্তু আবার আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত এক সহচর। এদিকে পাকিস্তান কিন্তু বাংলাদেশেও আবার তার একটি পা, একটি হাত অলরেডি রেখে দিয়েছে। অলরেডি তারা জানান দিয়েছে যে বাংলাদেশের পাশে আছে। লক্ষ্য করতে হবে খুব ক্রিটিক্যালি ভাবে, আমেরিকা ইতিমধ্যে পাকিস্তানে তার শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তি বিভাজিত হচ্ছে সৌদি আরবে এবং বাংলাদেশে। এখন পাকিস্তান বিএনপির সাথে আছে, ভারতের সাথে তাদের কোনো ভালো শক্তিশালী অবস্থানে তো ছিলই না, বরং আরও অনেক নেতিবাচক অবস্থানে ছিল, মাইনাসে। কিন্তু বিএনপির সাথে আছে, হোক আমেরিকার চাপে পড়েই হোক, অথবা বিএনপির বিরুদ্ধে তাদের অবস্থান জানাতে, বিএনপিকে বাংলাদেশে যে তারা ততটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বা শক্তিশালী রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় না, তার বিপক্ষে একটি অবস্থান নিতে হলেও বিএনপির সাথে তারা ঘনিষ্ঠভাবে হাত মিলিয়েছে। কিন্তু ঘনিষ্ঠ যে বললাম, এই ঘনিষ্ঠতা কতটুকুন গাঢ়? বিএনপির সাথে যতটুকুন গাঢ় এই পর্যন্তই স্থগিত থাকবে, নাকি যদি ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসে তাহলে এর স্তর আরও বাড়বে, আরও শক্তিশালী হবে? বাংলাদেশে পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশ থেকে আলাদা হলেও বাংলাদেশে তাদের যে দৃঢ় একটা মনোবল এবং তাদের সমকক্ষ করে যুদ্ধ অবস্থানে তৈরি করতে তারা যে সচেষ্ট থাকবেন, সেটা কি জামাত আসলে কি আরও এর স্তরটা বাড়বে? এখানে মূল রাজনীতির এতক্ষণ যেটা কথা বললাম তার সারমর্ম সেটাই, যে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের সাথে বর্তমানে বিএনপির সাথে যে সম্পর্ক, এটা কতটুকুন কোন মাপের গিয়ে দাঁড়িয়েছে, কতটুকুন শক্তিশালী অবস্থান। এখন আমরা যদি চীনের দিকে দাঁড়াই, চীন খুব কৌশলী, অত্যন্ত খুব জটিল কৌশলী। সবসময় তারা ধরি মাছ না ছুঁই পানি। আমেরিকার সাথে সাথে তো সম্প্রতি যে ট্রাম্প এসে ঘুরে গেল, কিন্তু তারা ঘুরে গেল নাকি তাদেরকে অপমান করে গেল? আমরা যেটা দেখছি মিডিয়ায়, যে তাদের দেওয়া গিফট সমস্ত কিছুই তারা ডাস্টবিনে ফেলে গেছে, এই ধরনের সাইলেন্টলি অপমান করে গেছে। কিন্তু ট্রাম্প আসছিলেন হয়তো কিছু বলতে, হয়তো কোনো কথা তার ভয়ভীতি হোক বা ভাগ বাটোয়ারা দিয়ে যে কোনো রাজি করাতেই হোক, কিন্তু ফলাফল সম্ভবত খুব একটা ভালো দিকে যায়নি। যেটা বোঝা গেল, তারা যে বিবৃতি দিয়েছে, বিবৃতি গ্রহণযোগ্য না, এটা মানুষ বোঝে। তার মানে তাদের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু সে যাওয়ার পরেই বাংলাদেশে আমার জানা নেই 91-তে এনিরা গিয়েছিল কিনা, অথবা জিয়াউর রহমানের সময় ছাত্র নেতাদের নিয়ে চীন সফরে কোনো সরকার গিয়েছিল কিনা বা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল কিনা, আমি অনেক ঘাটাঘাটি করলাম স্মৃতির ভাণ্ডারে, কিন্তু আমি খুঁজে পাইনি। কিন্তু ঢাকা ভার্সিটির ডাকসু থেকে নির্বাচিত যে শক্তিশালী, ডাকসুর জন্য শক্তিশালী একটি প্রতিনিধি দল চীন ভ্রমণ করছে এমন একটা সময়, যে সময়টা বিএনপির সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে সরাসরি সরকারিভাবেও। আর সরকারটা যেহেতু বিএনপির, সেহেতু আমি বিএনপিকে বাদ দিয়ে সরকারের কথা বললে কেমন যেন একটু মনের ভিতরে খুঁতখুঁত থেকেই যায়। আমি বিএনপির কথাই বলি, বিএনপির মাধ্যমে সরকারের কথাই বলি। কিন্তু চীন কিছুদিন আগেও পররাষ্ট্রমন্ত্রী সব ঘুরে এসেছেন, বলেছেন চীনের ব্যাপারে, তিস্তার ব্যাপারে আমরা সাহায্য চেয়ে এসেছি, আমেরিকা তাতে, চীন তাদের সম্মতি প্রকাশ করেছে। এখন কথা হলো,
আমেরিকা চীনের যে বৈরী সম্পর্ক, এর ভিতরে যখন তেল কিনতে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে আমেরিকার পারমিশন নিতে হয়, তখন তিস্তায় বাদের সহায়তা চাইতে হয়তো আমেরিকার মৌন সম্মতি আছে এর ভিতরে। কিন্তু এই সময় সরকারের বাইরে থাকা ডাকসু, একটা ভার্সিটির ছাত্র সংগঠন চীনে গিয়েছেন, চীনের একেবারে হাইয়েস্ট নেতাদের সাথে তাদের পরিচিতি করা দেওয়া হয়েছে, লাল গালিচায় সম্বর্ধনা দিচ্ছে, তাদের যে স্তরে সম্মান দেখানো হচ্ছে জামাত প্রতিনিধিদের। এইখানে একটি খটকার জায়গা। জামাত ভবিষ্যতে যদি বাংলাদেশে ক্ষমতায় আসার পথ হয়, তাহলে কি চীনের সাথে সম্পর্ক আরও উন্নত হওয়ার সম্ভাবনা আছে? আমার দৃষ্টিতে হ্যাঁ, অনেকখানি আছে। বিশেষ করে একবার 100% যেমন আছে, ঠিক তেমনি জামাতের কি, যেহেতু জামাতের সাথে আমেরিকা মৌনভাবে বিশ্বাসঘাতকতা করেছে, মৌনভাবে খুব নিশ্চুপে কৌশলে তারা বিএনপির হাতে ক্ষমতায় আনার পরিকল্পনা করে সেইভাবে তারা রাজনীতিতে ইঞ্জিনিয়ারিং করে সেটিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু আমেরিকা, ভারত সবাই জানতো যে সঠিক একেবারে নিরপেক্ষ নির্বাচন, এবং আমলিগ যদি আসার কথা ছিল না নির্বাচনে, আমলিগ দল যেহেতু নেই, আমলিগের ভোটাররাও তাদের ইচ্ছায় আসার কথা ছিল না, কিন্তু তাদেরকে ফোর্স করে, শক্তি ব্যয় করে, কৌশলে চাপ দিয়ে, বিভিন্নভাবে ভয়ভীতির মাধ্যমে এবং তাদের দলীয়ভাবে নির্দেশ দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে বিএনপিকে ভোট দিয়ে আনা হয়েছে। এটা একেবারে 100% ঠিক। তাহলে যেহেতু জামাতের সাথে তারা আমেরিকা একটি বিশ্বাসঘাতকতা করেছে ক্ষমতায় আসার ব্যাপারে, সেখানে পাকিস্তানের সাথে জামাতের সম্পর্ক আজকের নয়, এই সম্পর্ক 47 সালেরও আগের থেকেই পাকিস্তানমুখী সংগঠন, বা 71 সালে তাদের যে আচরণ নিয়ে প্রশ্ন করা হয়, সেই আচরণের নিরিখেও যদি দেখি আমরা, পাকিস্তানের সাথে জামাতের একটি নারীর টান আছে। এবং পাকিস্তানও জানে যে আমেরিকা তাদের সাথে এবার কিছুটা হলেও বৈমাতা আচরণ করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশে সম্প্রদায়কে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে জঙ্গি সংগঠন। ইসলামী সংগঠন মানেই বাংলাদেশের জন্য জঙ্গি সংগঠন, কিন্তু পাশের দেশ ভারতেই কিন্তু সাম্প্রদায়িক শক্তি পুরা রাজ্যের ক্ষমতায়, এবং আরও ব্যাপকভাবে তারা এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবেই। কিন্তু বাংলাদেশের জন্য এর বিপরীতমুখী আচরণ, এটা খোদ আমেরিকারই। তার মানে বড় ধরনের একটি উদ্দেশ্য রয়ে গেছে এর পিছনে। উদ্দেশ্য খুব বেশি দিন সময় নেবে না, হয়তো ট্রাম্প যে কোনো কারণে হোক এসে ঘুরে গেছে, এর রেজাল্ট হয়তো গোপন রয়ে গেছে। তাদের কিছু চুক্তি, ল্যান্ড পলিটিক্স নিয়ে যে চুক্তি, হয়তো সেটা গোপন রয়ে গেছে। প্রকাশ্য তারা হয়তো ভারতকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই পুরস্কারগুলো ফেলে টেলে দিয়ে একটি নাটক সাজিয়ে গেছে যে না, আমরা আসলেও তাদের সাথে নিগুড় কোনো সম্পর্কে জড়ায়নি, ভারতকে সান্ত্বনা রাখার জন্য। কিন্তু ভারতের যে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায়, এইটাকে ব্যবহার করে আমেরিকার চূড়ান্ত একটি খেলা আছে। এই খেলার ভিতরে কে কে জড়াবে, কে কে জড়াবে না, সেটা নিয়েও কথা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের হয়তো বাইরেই থাকবে, চীন নিশ্চুপ থাকবে, আমেরিকা তাদের অভ্যন্তরীণভাবে সেভেন সিস্টার বলেন বা অভ্যন্তরীণ আরও কোনো জায়গা, যদি দক্ষিণের দেশগুলো আপনার দীঘা টিঘা দিয়ে বা বোম্বের ওই পাশ দিয়ে যদি কোনো খণ্ড বিখণ্ড করতে চায়, রাজস্থান বা শিখদের দিয়ে বা পাঞ্জাবকে দিয়ে, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরকে নিয়ে ওই সাইড দিয়ে খেলবে তাদের দেশের লোকজনকে নিয়েই। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলছিলাম, সাদিক কায়েমরা চীনে গেছে। আপনাদের ধারণায় আছে সাদিক কায়েমরা ডাকসু নির্বাচনের পরে এ পর্যন্ত চীন থেকে যে পরিমাণ অনুদান অর্থায়ন করে ঢাকা ভার্সিটির জন্য যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছে, একটি সরকারের দ্বারাও সম্ভব না এইভাবে শক্তিমত্তা দিয়ে ক্রিটিক্যালি এই কাজগুলো, অন্তত ভার্সিটির ভিতরকার থেকে আবর্জনাগুলো, মানে আবর্জনা বলতে তাদের ভিতরে যে অবৈধ দোকানপাট,
অবৈধভাবে বস্তির মতো গড়ে উঠেছিল সেগুলো পরিষ্কার করে ট্রেন চলাচলের উপযুক্ত করে ঢাকায় এখন পর্যন্ত এমন কোনো, বিএনপি তো অবশ্যই ওত পেতে আছে যে ঢাকা ভার্সিটিতে চুন, পান থেকে চুন খসলেই আমরা এটাকে ফলো করব, কিন্তু সেই সুযোগটি সম্ভবত পাচ্ছে না, দেয়নি। এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেয়নি যেটা নিয়ে বিএনপি ছেলেপেলেরা ওইখান থেকে একবার মিছিল সহ কোনো হল টল থেকে বের হয়ে আসবে। সুযোগ পাচ্ছে না, হয়তো খুঁজছে। তো সেই ডাকসুর সভাপতি মানে জিএস আরও সব পুরা কমিটি নিয়ে এখন চীন সফর করছে। এই চীন সফরের ভিতরে বড় ধরনের একটি ইঙ্গিত আছে, খুব শক্তিশালী ইঙ্গিত, যারা যদি কেউ বুঝতে পারেন। তো বিএনপিকে কি এটা ওভারটেক করে করা হচ্ছে, নাকি বিএনপিকে সেইভাবেই প্রস্তুত করা হচ্ছে যে তাদের দ্বারা যতটুকুন রাষ্ট্র পরিচালনা করবার জন্য বা যে কর্মকাণ্ডের জন্য যে দায়িত্ব দিয়ে তাদেরকে যে সময়ের জন্য রাজনীতিতে রাখা হয়েছে, তারপরে কারা ক্ষমতায় আসছে তারা তাদের বৈদেশিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র যে দর্শন, সেটা এরা প্র্যাকটিস করছে অন দ্য মুভ, অন দ্য ওয়ে, অন দ্য প্র্যাকটিক্যালি কীভাবে এই পররাষ্ট্র নীতিগুলো বাস্তবায়ন করা হয়, এটা সাদেক কায়েমদের দিয়ে কি সেটা অনুশীলন করানো হচ্ছে কিনা, সেটা যারা বুঝবার তারা বুঝতে পারছে। এবং সরকার কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলছে না, সরকার নিশ্চুপ আছে। সরকার সরকারভাবে মানে বাধাও দেওয়া হয়নি। তাহলে সরকার যেহেতু বাধা দিচ্ছে না, ডাকসুর সদস্যরা চীনে গেছে, তো চীন আমাদের বন্ধু রাষ্ট্র, যেতে পারে, হয়তো স্বাভাবিক দৃষ্টিতেই দেখা যায়। কিন্তু পরিস্থিতি এবং সময়টা কখন, এই সময়টা যখন ভারতে উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায়, জামাতকে এদেশের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, তাদের সবচেয়ে শক্তিশালী সংগঠন শিবির দ্বারা গঠিত, শিবিরদের শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের, তারা চীন ভ্রমণ করছে। এখন এই চীন ভ্রমণে কেন গেল, তাদেরকে পাকিস্তানে কেন যেতে দেওয়া হলো না, বা এরা কেন পাকিস্তানে যাচ্ছে না? হয়তো বা এটা ভেবেই, পাকিস্তানে কিন্তু জামাতেরও কোনো সংগঠন যাচ্ছে না। পাকিস্তান ডিল করছে সরকার টু সরকারের সাথে, কোনো দলের সাথে কিন্তু না। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাথে বসিনি, বা কোনো মুখপাত্রর সাথে বসিনি, বা কোনো অন্য কারোর সাথে না, একেবারে সরাসরি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলিংটা হচ্ছে। এই ডিলিংয়ের সাথে নেপথ্যে আমি যেটা বলবো, সরাসরি শক্তি যোগাচ্ছে সরকারকে, বিএনপিকে নয়, সরকারকে শক্তি যোগাচ্ছে, ইন্ধন যোগাচ্ছে পুরা শক্তি দিয়ে জামাত ইসলামের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটি পদক্ষেপ। না হলে আপনার কি মনে হয় ভারতের এই পরিস্থিতির মুখে পাকিস্তান থেকে এসে বাংলাদেশের যে রাজনৈতিক পদক্ষেপগুলো তারা প্রদর্শিত করছে, একেবারে জামাতের শক্তি ছাড়া পাকিস্তান এসে এখানে এত বড় একটি অবস্থান তৈরি করা, জামাতকে বাইরে রেখে? না। আমি ছোট্ট দুইটি উদাহরণ দেবো, তাহলে আপনিও বুঝতে পারবেন। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে আমরা ডিবেট করব রাষ্ট্রের উন্নয়নে, দেশের উন্নয়নে। বিরোধী দল থেকে ডাক্তার শফিকুর রহমান বললেন, আসেন আমরা বসি, এই তেলের সংকট কেটে যাবে। তারা বসলেন, কথা বললেন, তারপরের থেকে কি নাই, তেলের কোনো সংকট নাই, কোনো হাহাকার নাই, কোনো শব্দ নাই, নীরবে তেল নিয়ে আর কোনো তৈলবাজি হচ্ছে না। বড় যে সংকটগুলো ছিল, আর কোনো বড় ধরনের মিছিল, মিটিং, আন্দোলন হচ্ছে না, সব চুপচাপ হয়ে গেল। দেশের আর কি কোনো অভাব অনটন বোঝা যাচ্ছে? তারা যখন এক জায়গায় বসছে, কথা হচ্ছে, এই কৌশলগুলো তারা রাষ্ট্রের রাজনীতির ভিতরে রপ্ত করার চেষ্টা করছে।
বাজার অনেক নিয়ন্ত্রণে, পররাষ্ট্রনীতি অনেকটা দর্শন ভিত্তিক, অনেকটা দেশে যে ধরনের মব কালচার, মারামারি শুরু হয়েছিল সেটা আছে। আর মানুষ সব থেকে, যেটা আমি নিজেও উদ্গ্রীব ছিলাম, যে বিএনপি ক্ষমতায় আসলে তো তারা অভ্যন্তরীণ কন্দলে এতটাই জড়িয়ে পড়ে যে সারা দিন সকাল 10টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত তারা নিজেরা মারামারি, কোপাকুপি, খুনোখুনি, জখম করাকরি, হই হুল্লোর ভিতরে থাকে। এইবার নেতাদের দৌড়াদৌড়ি, প্রদর্শন, কে হাসপাতালে যাবে, কে কোথায় যাচ্ছে, এইগুলো নিয়ে মিডিয়া একেবারে ব্যস্ত করে রাখে বিএনপি। ও অন্যদিকে অন্য কাজ চলে। এবার বিএনপি অত্যন্ত শান্ত কেন? নিজেদের ভিতরে কোনো কন্দল নেই, নিজেদের ভিতরে কোনো মারামারি নেই, রাজপথে কোনো মিছিল, মিটিং, কোনো কিছু নেই। সংস্কার নিয়ে কথাবার্তা, হইহুল্লোর, হুমকি ধামকি দিলেও এনসিপি দিক বা জামাতটা যেভাবে কথা বলছে, আমরা ছেড়ে কথা বলবো না, এর কথাটা হলো রাজনৈতিক বিরোধী দলের কথা। এই উক্তি থাকতে হবে যে আমরা ছেড়ে কথা বলবো না, বিএনপিকে উদ্দেশ্য করে, অর্থাৎ সরকারকে উদ্দেশ্য করে। এটা হলো রাজনীতির বক্তব্য, বিরোধী দলের বক্তব্য এটা। কিন্তু ছেড়ে কথা বলবে না, কিন্তু সব কিছুই ছেড়ে কথা বলছে। এবং এইটাই হলো সহনশীলতা, পারস্পরিক রাজনীতির সমঝোতা। এইটাই হলো সহ অবস্থানের রাজনীতি, যে রাজনীতি একটি দেশকে উন্নত জায়গায় পৌঁছে দিতে পারে। সো সরকার ডাকসুকে চীনে যেতে দিয়ে সরকারি লাভবান হবেন। ঢাকা ভার্সিটির যদি কল্যাণকর কোনো কাজ হয়, ভালো কোনো দৃষ্টান্তমূলক কাজ হয়, সেটা দেশের, সেটা রাষ্ট্রের, এবং এর যে গৌরবময় মুহূর্তটা, সময়টা, এর যে সুনামটা, এটা সবশেষে যে সরকারই বহন করে। যে এই আমলে এই কাজটা হয়েছিল, এই সরকারের আমলে, সরকার প্রধান ছিলেন সে। অতএব তারেক রহমানকেও ধন্যবাদ জানাতে হয় যে তিনি তার বিরোধী দল এবং তার অঙ্গ সংগঠন দিয়ে রাষ্ট্রের যদি কোনো কাজ করাতে সহায়তা নিজে দিয়ে থাকেন এবং তাদের দিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় কাজ করাতে পারেন, সেটা তার জন্য রাজনৈতিক সফলতা। কিন্তু আমি যেটা বলছিলাম, ভৌগোলিকভাবে যে পরিস্থিতিটির এখন সৃষ্টি হয়ে আছে, বর্তমান পরিস্থিতিতে, এখানে বিএনপির শক্তির সাথে জামাতের, তৃণমূলের সর্বশক্তি একসাথে যদি নিয়োজিত না করে যেভাবে দেশ আগাচ্ছে, এই সমতালে পদক্ষেপের যদি বিচ্যুতি ঘটে, আমরা ক্ষতিগ্রস্ত হবে। আর এইভাবেই যদি এগোতে থাকে, ভারতের যতই সাম্প্রদায়িক শক্তি বা উগ্র শক্তি যাই আসুক না কেন ক্ষমতায়, আমাদের পাশে চোখ রাঙিয়ে কথা বলার মতো ক্ষমতাধর, ক্ষমতাশালী সেই চোখ খেলানি, মাতুব্বরি, দাদাগিরি আর হয়তো চলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।